এই ইন্ডিয়া ব্লকের ত্রিপুরা চ্যাপ্টারের স্টেট লেভেল ইলেকশন ক্যাম্পেইন কমিটি যে এটা গঠিত হওয়ার পর গত 20 তারিখে আজকে তার প্রথম সভা হলো। এখানে আমরা আমাদের প্রচারের কৌশল এবং কর্মসূচি কি হবে সেগুলো আমরা আলোচনা করেছি। প্রথমত হলো আগামী 27শে মার্চ এই এক পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের আমাদের প্রার্থী আশিস কুমার সাহা তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এটাকে আজকে 7 রামনগরের এই মনোনয়নপত্র জমা দেওয়ার ইয়েতে যত জমায়েত হয়েছে তার চেয়ে আরও ভালো করার জন্য আমরা এই কনস্টিটিউয়েন্সির আরও খুব দূরের থেকে আনতে পারবো না, কিন্তু নিকটবর্তী এলাকা থেকেও আমরা লোক আনার ব্যবস্থা করব। এবং তদনুরূপ পরদিন 28 তারিখে আমবাসাতে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যে প্রার্থীপদ সেখানে জমা হবে, সেখানেও আমরা এই ব্যবস্থা করব এবং আমাদের সমস্ত নেতৃবৃন্দ থাকবে। দ্বিতীয় হল যে ভারতীয় জনতা পার্টি তাদের পায়ের তলার মাটি নেই। জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রেতেও তাদের অসংলগ্ন কথাবার্তা এবং চরম অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে সমস্ত পদক্ষেপ প্রশাসন যন্ত্রকে নেওয়াচ্ছে এবং এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের নেতৃত্ব মন্ত্রী এমএলএরা এগুলি করে বেড়াচ্ছেন। আজকে দেখেছেন ত্রিপুরা রাজ্যের একটা পত্রিকাতে এই প্রতিবাদী কলামে উঠেছে এবং গতকাল সোশ্যাল মিডিয়া আমি দিয়েছি। উদয়পুরে মাতাবাড়ির এমএলএ এবং সেখানকার মন্ডল প্রেসিডেন্ট তিনি অভিষেক দেবরায়, সেখানে দীনদয়াল উপাধ্যায়ের ছবি দিয়ে একটা লিফলেট ছাপিয়ে তার পৃষ্ঠা প্রমুখের কাছে বন্টন করছেন। সেখানে অনেকগুলো যে বিষয় আছে 1, 2, 3, 4 করে প্রায় 12-13টা, তার মধ্যে 2-3টে বিষয় খুবই যে এই ইসিআই এবারের নির্বাচনকে অতীতের সমস্ত অভিজ্ঞতা নির্যাসে যতগুলো লুপহোলস আছে বলে বন্ধ করে কিভাবে শান্তিপূর্ণ এবং অবাধ করা যায় তার আশ্বাস দিয়েছেন। এটা সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ, যেটাকে পরদিন ত্রিপুরার যে সিইউ পুনিত আগরওয়াল তিনিও বলেছেন ত্রিপুরাজ্যেও অবাধ নির্বাচন আমরা করব, নির্ভয়ে ত্রিপুরাজ্যের ভোটাররা তারা ভোট কেন্দ্রে যান, প্রচার অংশগ্রহণ করব। কিন্তু সেখানে ওই লিফলেটে অভিষেক দেবরায়ের সিগনেচারে এটা বন্টিত হয়েছে, লেখা আছে 3 নম্বর পয়েন্টে বিরোধী দলের নেতা দেখে দেখে তাদেরকে বাধ্য করো যাতে জয়নিং সভাতে তারা যোগদান করেন। অর্থাৎ গায়ের জোরে প্রলোভন দেখিয়ে হুমকি দেখিয়ে যেভাবে আনতে হবে, নির্দেশ আনতে হবে, চেষ্টা করুন আনতে হবে। 4 নম্বর পয়েন্টে লেখা আছে যে উদয়পুর মহকুমার মধ্যে সেখানে 4টা কনস্টিটুয়েন্সি, এই 4টা কনস্টিটুয়েন্সিতেই যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর মার্জিন জানা হয় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে 25,000, কমসে কম 25,000। তার মানেটা কি, এভারেজ একটা বিধানসভা কেন্দ্রে আমাদের প্রায় 50,000 ভোট, কাস্টিং হয় 40, 42, 43 ম্যাক্সিমাম। তো সেখানে যদি কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো প্রার্থীর যদি মার্জিন হয় 25,000, তার মানে সে 43 মাইনাস 25, অর্থাৎ সেখানে প্রায় 3 ভাগের 2 ভাগ ভোট যেভাবেই হোক
শাসক দলের প্রার্থীর পক্ষে এটাকে সঞ্চিত করতে হবে। এটা সম্পূর্ণভাবে যেন একটা নির্বাচনটাকে তাদের ছকের মধ্যে করাতে হবে। কি মডেল কোড অফ কন্ডাক্ট, কি বলে নিয়ম কানুন। আর 10 নম্বর পয়েন্টে লেখা আছে একটা মোবাইল নাম্বার। 2018 এই যে সুনীল দেওধরের কথাগুলোকে আবার মনে করাচ্ছে। এই নাম্বারে যাতে সবাই গিয়ে নাম্বারটা দাও, ওইখানে ফোন করলেই একটা জবাব পাবে। অর্থাৎ সেখানে এদের পয়সা আছে, কল সেন্টার, সেখানে কিছু লোক বসিয়ে রেখেছে। কেউ বাংলাতে ফোন করলে বাংলা উত্তর দেবে, কেউ ইংরেজিতে ফোন করলে ইংরেজি উত্তর দেবে। অর্থাৎ সেখানে কল্পতরু ফোন করলেই একটা উত্তর আসবে। তো এইভাবে ভোটটাকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা। কখন এটা করে কোনো দল বা ব্যক্তি নিজের উপর যখন আস্থা হারিয়ে ফেলে, ভারতীয় জনতা পার্টির আজকে সেই অবস্থা। এবং সেই লিফলেট বিলি করা হয়েছে তাদের প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে। আজকে আমাদের তরফ থেকে ইসিআইয়ের কাছে এই অভিযোগগুলো যাচ্ছে এবং আমরা এটাকে আরো ব্যাপক প্রচার আমরা নেব। যে এই সময়েতে সবচেয়ে ভারতের স্বাধীনতা পর ভারতের গণতান্ত্রিক ইতিহাসে জঘন্যতম একটা কি বলে হিটলারি এরকম একটা শাসক দলের তরফ থেকে আক্রমণ গণতন্ত্রের উপরে, ব্যক্তি স্বাধীনতার উপরে, ন্যায় এবং নিষ্ঠার উপরে। ভারতবর্ষের ইতিহাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি অনেকেই গ্রেপ্তার বরণ করেছেন বিভিন্ন অভিযোগে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, সিটিং চিফ মিনিস্টার, আরে এরকম যদি ইডি, ইনকাম ট্যাক্স এতই যদি তারা দেশ দরদী হয়, দেশপ্রেমিক হয়, দেশের সংবিধান রক্ষাকারী হয়, গত 15 তারিখ ফেব্রুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ড নিয়ে যে রায় দিয়েছে, যে ইলেকট্রাল বন্ড এটা অসাংবিধানিক, তার সমস্ত তথ্য দিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি বহু চেষ্টা করেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। গতকাল অবধি শেষ পর্যন্ত আর শেষ রক্ষা করা যায়নি, বেরিয়েছে। কি দেখা গেছে? এমন কতগুলো বেনামি এবং অজ্ঞাত, এদের নাম কেউ শুনেনি, এরকম কিছু সেল কোম্পানি, তারা এই ইলেকট্রাল বন্ড কিনেছে এবং তার বেশিরভাগ বিজেপির পকেটে। তো কারা এই সমস্ত বেআইনি কোম্পানি খোলে, শেল কোম্পানি করে, যারা কালোবাজারি করে। তারপর এমন কতগুলো কোম্পানি লুজিং কনসার্ন, এদের কোম্পানি বিলীন হয়ে যাচ্ছে, অথচ সেই কোম্পানি ইলেকট্রাল বন্ড কিনছে এবং বেশিরভাগ তার সে অর্থ চলে যাচ্ছে বিজেপির তহবিলে। আবার কতগুলো কোম্পানি 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে তাদের ঘরে আইটি, ইডি এবং সিবিআই এর রেড হয়েছে, কদিন বাদই তদন্ত শেষ, কোনো চার্জশিট জমা পড়ে না। এবং দেখা যায় সেই তদন্ত শেষ হওয়ার মাঝখানে এই কোম্পানিগুলো বিজেপির টাকা দিয়ে দিয়েছে। তাহলে তো ইডি, আইটি এবং সিবিআইকে সবার আগে তো বিজেপির নেতৃত্বকেই গ্রেপ্তার করা উচিত, বিজেপির অ্যাকাউন্ট সিজ করা উচিত, বিজেপির অফিস সিল করা উচিত। কারণ অন্যগুলো হলো অভিযোগ আর এটা হলো প্রমাণিত। কোথায় প্রমাণিত? সুপ্রিম কোর্টে। হয়েছে কি? কিন্তু এরকম
মিথ্যা অভিযোগ, বানানো অভিযোগে কেজরিওয়াল এর আগে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। আমরা আজকের এই সভা থেকে তীব্রভাবে এই কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে এবং সাথে যখন তারা বেনিয়মে টাকা নিয়ে এসে টাকা উড়াচ্ছে সেদিকে নজর দিচ্ছে না ইনকাম ট্যাক্স ইডি, কিন্তু আরেকদিকে কংগ্রেস দলের প্রায় সমস্ত তার শাখা সংগঠন তার এই ব্যাংক অ্যাকাউন্টগুলো সিল করে দিচ্ছে, অর্থাৎ এরা যাতে টাকার অভাবে প্রচারে নামতে না পারে। আমরা তথ্যহীনভাবে সরকারের এই ঘটনাগুলিকে আমরা নিন্দা জানিয়েছি। আমরা আমাদের এই ইন্ডিয়া ব্লক থেকে ইসিআইয়ের কাছে আমরা লিখব ত্রিপুরাজ্যের দুটো ব্যাটালিয়ন টিএসআর, একটা ছত্তিশগড়ে একটা কয়লা খনিতে, আর একটা ব্যাটালিয়ন দিল্লিতে তারা নিয়োজিত আছেন। গত বিধানসভা নির্বাচনে তারা কেউ ভোট দিতে পারেননি, তো এই নির্বাচনও তাই হবে। ইসিআইয়ের কাছে আমরা লিখবো এবং আজকে এখানে আমাদের রেজলিউশন হয়েছে যে তারা যাতে ভোট দিতে পারেন, এখনো সময় আছে। রাজ্য সরকার বা রাজ্যের নির্বাচন অফিস তাদের জন্য সেই ব্যবস্থা যাতে নেন, আমরা এটা চাই। আর ইন্ডিয়া ব্লকের তরফ থেকে সর্বভারতীয় প্রেক্ষিতে তো যে কংগ্রেস দল এবং সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে একটা আবেদন প্রতিটা ঘরে আমরা পাঠাবো, মানে আলাদা আলাদা করে। সাথে 8টা দল এবং সংস্থা যেহেতু আমরা ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের তরফ থেকে একটা ছোট্ট লিফলেট ত্রিপুরার প্রেক্ষিতে এবং দেশের বর্তমান যে এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সংবিধান এটার সুরক্ষার প্রশ্নে সে আপিল করে আমরা একটা আবেদনও করব এবং সে আবেদনপত্র আমরা প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাবো। এই হলো মোটামুটি আজকের আমাদের সিদ্ধান্ত। হ্যাঁ, এবং বিএসএফ এর সম্পর্কেও নানাভাবে প্রশ্ন আসছে। বিএসএফ এই 7 দফা ভোটে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের তরফ থেকে আশঙ্কা হচ্ছে তারাও ভোট দিতে পারবেন না। এটাও আমরা ইলেকশন কমিশনের নজর আমরা নেব। আর আমাদের পরবর্তী বৈঠক হবে আগামী 27 তারিখ, এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীপদ জমা দেওয়ার পর বিকালবেলা একই সময়তে 5টার সময়। এই হলো মোটামুটি আমাদের